সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আরো তোমরা যারা সমন্বয়ক আছো, তোমরা কিন্তু এখন জাতির নায়ক থেকে শত্রু তো নিজেরাই নিজেদেরকে রূপান্তরিত করে ফেলেছো। তোমাদের কর্মকাণ্ড দিয়ে তোমরা জাতিকে দেখানো যে স্বপ্ন, সেই স্বপ্ন থেকে দূরে সরিয়ে নিয়েছো। কিভাবে? তোমরা নিজেরাই চিন্তা করো। বন্যাকে কেন্দ্র করে তোমরা যে টাকা পয়সা তুলেছ, সে টাকা পয়সা কিন্তু তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারো না। আচ্ছা, যখন তোমাদের মধ্যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে কিংবা মনে হয়েছে যে বন্যার এই টাকাগুলো তো সঠিকভাবে এখন আর দেওয়া সম্ভব না, পানি নেমে গিয়েছে, বন্যা শুকিয়ে গেছে, মানুষের আর প্রয়োজন নেই, তখন তোমরা ত্রাণ মন্ত্রণালয়ের আন্ডারে টাকাগুলো দিয়ে দিতে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্ডারে টাকাগুলো দিয়ে দিতে, কিংবা বাংলাদেশের মানুষের বর্তমান বিশ্বস্ত যে জায়গাটি আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে টাকাগুলো হস্তান্তর করে দিতে। তোমাদের যে সঠিক, সুন্দর এবং একটা ক্লিন ইমেজ ছিল মানুষের কাছে, সেটা ধরে রাখার জন্য এটা যথেষ্ট ছিল। তা তোমরা করনি। জানি না তোমরা কেন করনি, যে টাকাগুলো থেকে আস্তে আস্তে তুলে নিজেদের জন্য ব্যবহার, যেটা মানুষের মুখে রটে গেছে, সেটা কিছু করার জন্যই কি তোমরা এমন করেছো? আর আরেকটা কথা বলে উঠি, একটা রাজনৈতিক নেতা কিন্তু একদিনে গড়ে ওঠে না। তোমরা কিন্তু নিজেদেরকে রাজনৈতিক নেতার চাইতে বড় কিছু মনে করতেছো, এটা গোষ্ঠী পাথরের যাচাই করে সত্যতা প্রমাণ দিতেছে। তোমাদের কি দরকার জেলা জেলায় গিয়ে সমাবেশ করা? তোমরা তো কোনো জাতীয় নেতা না, রাজনৈতিক দলের নেতা না, তোমাদের সাথে জনগণের ওইভাবে সম্পৃক্ততাও না। তোমরা কি ভুলে গেছো তোমরা শুরু করেছো বৈষম্য দূর করার আন্দোলন? সেই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলোর যে দীর্ঘদিনের তীব্র ক্ষোভ, সেই ক্ষোভের মাধ্যমে পরিস্থিতি তৈরি হয়েছে এক দফা আন্দোলনের ডাক দেওয়া এবং সরকার পতনের। বাংলাদেশের আপামর জনসাধারণ এবং রাজনৈতিক দলগুলোর তীব্র আন্দোলনে তোমাদের সমন্বয়ের মাধ্যমে, তোমাদের নেতৃত্বেই বলা চলে যে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। 24-এ স্বৈরাচার মুক্ত আন্দোলনে তোমাদেরকে কোনোভাবেই বাদ দেওয়া যায় না, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছো। তোমাদের যা কিছু করার দরকার ছিল তা কিছু তোমরা করতে পারোনি, এবং তোমরা নিজেরাই কিন্তু পরবর্তীতে বৈষম্যের শুরু করে দিয়েছো। কিভাবে বৈষম্য শুরু করে দিয়েছো? তোমরা জেলায় জেলায় গিয়ে যে টাকা পয়সা ব্যয় করতেছো, এর উৎস কোথায়? ত্রাণের টাকা নয় তো, কিংবা রাষ্ট্রীয় কোনো সম্পত্তি থেকে আসা দুর্নীতির কোনো টাকা নয় তো। দুর্নীতি বলছি এজন্য, রাষ্ট্রীয় টাকা যথাযথ জনকল্যাণে যদি ব্যবহার না করে মানুষ আবেগ কিংবা নিজস্ব লোভের চিরতার্থ করার জন্য ব্যয় করে, সেক্ষেত্রে দুর্নীতি হয়ে বলা হয়। তো সে অর্থে তোমরা যে জেলা জেলায় গিয়ে কাজগুলো করতেছে, এগুলো কি জনকল্যাণমূলক? এগুলোর কি প্রয়োজন আছে? যে আন্দোলনে এখন পর্যন্ত হাসপাতালে চোখ থেকে পুজ রক্ত বের হচ্ছে, যে আন্দোলনে প্রায় 20,000-এর অধিক ছাত্র জনতা আহত হয়েছে, চিরজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, মাথা হারিয়েছে, মাথার এক সাইড বেঁকে গেছে, মুখ বেঁকে গেছে, চোখ নেই। এই নৃশংস ভয়াবহতা আজকে 1.5 মাসেও তোমরা পারোনি একটা সুস্থ, সুন্দর, শৃঙ্খল তালিকা তৈরি করতে, পারোনি তাদের পুনর্বাসনের জন্য কোনো ব্যবস্থা নিতে, পারোনি তাদের উচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সকল আহতদেরকে বিদেশে পাঠাতে। এখনো পত্রিকার রিপোর্ট হচ্ছে বউয়ের চেইন বিক্রি করে জুলাইয়ের যে আহত ব্যক্তি তার চিকিৎসার ব্যয় মিটাচ্ছে। এখনো
পত্রিকায় নিউজ হচ্ছে চিকিৎসা ছাড়াই কাটছে জুলাই আগস্টের যোদ্ধাদের জীবন। কেন? তোমাদের কাছে কি জাতি শুধু প্রাথমিক অবস্থায় এর চাইতে ভালো কিছু আশা করতে পারে না? কিংবা তোমরা কি পারতে না প্রথমেই এদেরকে পুনর্বাসন, সুচিকিৎসা এবং যারা নিহত হয়েছে তাদের প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট ভাতা, এবং ভাতা পরের কথা বলি, তাদের সকলের যে পরিচয় এবং গণনার কাজ, সেগুলোর জন্য কাজ করা। তোমরা যদি জেলায় জেলায় গিয়ে জেলা সুপার অর্থাৎ ডিসি কিংবা ম্যাজিস্ট্রেটের সাথে আলাপ আলোচনা করে প্রশাসনিকভাবে প্রত্যেকটা জেলায় আহত এবং নিহতদের সংখ্যা নিয়ে কথা বলতে, মানুষ তোমাদেরকে বাহা দিত। তোমরা কিন্তু জেলায় জেলায় গিয়ে সেটা করোনি। সুতরাং নিজেদের কাজ দিয়ে নিজেরাই নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। একটা বিষয় তোমরা দেখতে পেরেছো, প্রতিবেদের ভাষাও ওঠে এক জায়গা থেকে। জুলাই এবং আগস্টের যে তীব্র আন্দোলন, পরবর্তীতে সেটা স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন, স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, সেটা কিন্তু তোমাদের কোটা সংস্কার কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ হাসিনা পতন আন্দোলনের রূপ নিয়েছে। সর্বশেষ হাসিনা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমন কিছু করো না যে তোমাদের কিন্তু পালিয়ে জায়গা থাকবে না। হাসিনাকে তার বন্ধু, তার দোসর মোদি, কট্টর হিন্দু, সে জায়গা দিয়েছে, তোমাদের কিন্তু জায়গা দেওয়ার লোকও থাকবে না। সুতরাং এখনো নিজেদেরকে এই সকল প্রশ্নবিদ্ধ জায়গা থেকে সরিয়ে নিয়ে একটা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দাও। বৈষম্য তোমরা সৃষ্টি করেছো, তোমাদের দিক থেকে বৈষম্য, তোমাদের দিয়েই কিন্তু বৈষম্য শুরু। কথাটি বলছি এজন্য, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটা কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল পর্যায়ের ছাত্ররাও এই আন্দোলনে সামিল হয়েছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে সমন্বয়কদের নেতৃত্বে কিন্তু আন্দোলন পরিচালিত হয়েছে। তাহলে তোমরা নিজেদেরকে যে সুবিধার জায়গায় রেখেছো, তারা কোথায়? তাদের খবর কোথায়? সুতরাং যদি তাদেরকে তোমরা রেখে সেটা 100 জন, 200 জন, 150 জনের একটা টিম গঠন করে ভালো কাজগুলোর জন্য, রাষ্ট্রীয় কল্যাণকর কাজগুলোর জন্য একসাথে সংঘবদ্ধ হয়ে কাজ করতে, প্রশ্ন কিন্তু উঠতো না। সুতরাং নিজেরাই বৈষম্য বিরোধী আন্দোলন করে নিজেরাই বৈষম্য শুরু করেছো। তোমাদের মেধা যতই হোক, জাতি আর সেটা গ্রহণ করবে না, কারণ এটাও বড় ধরনের মুনাফিকি। সুতরাং এখন সময় আছে, পরিস্থিতি ভয়াবহতার মধ্যে না পৌঁছানোর আগেই নিজেরা নিজেদেরকে শুধরিয়ে দেশকে একটি সুন্দর সরকার ব্যবস্থার মাধ্যমে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকারকে, অর্থাৎ নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনার সুযোগ করে দাও। তাহলেই তোমরা হয়তো তোমাদের গত 1.5 মাসে যে কালি, সেটা কিছুটা মুছতে পারতে। আর এই মুছানোর জন্য অবশ্যই তোমরা সচেষ্ট হবে। ধন্যবাদ।